নমস্কার, নিউজ 18 স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছে আপনাদের সঙ্গে। উইকেন্ড স্পেশাল দিনভর বা সপ্তাহভর যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সেই সব বিষয় উঠে আসবে আজকের এই আলোচনায়। এবং অবশ্যই আজ দিনের ইস্যু তো বটেই, তার কারণ আজ দিনের ইস্যু যদি বলতে হয় কেশপুরের কথা বলতে হবে, যেখানে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। এবং কেশপুর যেখানে দলের অন্তর্দ্বন্দ্ব আছে, যেখানে দুর্নীতি আছে, এই সব ইস্যুতে কড়া অভিষেক বললেন দলের বদনাম হলে ছেড়ে কথা নয়, প্রয়োজনে কড়া ওষুধ প্রয়োগ। আমি সময় দিচ্ছি, এখনো শুধরান, নইলে যে ওষুধ আমি প্রয়োগ করব সেই ওষুধে কিন্তু কাজ যখন হবে তখন কিন্তু আর শুধরানোর সময় আপনি পাবেন না। একের পর এক দুর্নীতির অভিযোগে শোরগোল বঙ্গ রাজনীতিতে। ইডি সিবিআই এর হাতে গ্রেপ্তার তৃণমূলের দুই হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। একেই হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। এরই মধ্যে নানা জায়গায় উঠেছে ঘাস ফুলে কোন্দলের অভিযোগ, অথচ দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, তারপর সামনের বছর লোকসভার মহারণ। এই প্রেক্ষাপটে শনিবার কেশপুরের সভা থেকে হুঁশিয়ারি দিলেন অভিষেক, বুঝিয়ে দিলেন সর্বত্র নজর রয়েছে শীর্ষ নেতৃত্বের, দলের বদনাম হলে ছেড়ে কথা নয়। কে কোথায়, কোন অঞ্চলে কোন প্রধান কি কাজ করছে, কোন অঞ্চল সভাপতি কি কাজ করছে, সেই খবর আমার কাছে আছে। কিন্তু 3-4টে নেতা নিজেদের রেশারেশিতে যদি দলের মাথা নত হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি আজকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আমি সময় দিচ্ছি, এখনো শুধরান, নইলে যে ওষুধ আমি প্রয়োগ করব সেই ওষুধে কিন্তু কাজ যখন হবে তখন কিন্তু আর শুধরানোর সময় আপনি পাবেন না। এখন থেকে বলা শুরু হয়ে গেছে পঞ্চায়েতে আমি প্রার্থী দেব, পঞ্চায়েতের প্রার্থী মমতা ব্যানার্জি দেবে, যাকে মানুষ সার্টিফিকেট দেবে সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে। কোন দাদার তল্পি বাহকতা করে কেউ প্রার্থী হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। কারোর প্রার্থী করার ক্ষমতা নেই, তার কারণ পাহারাদারের নাম অভিষেক ব্যানার্জি, আমি দায়িত্ব রয়েছি। পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ে যে স্বচ্ছ ভাবমূর্তিতেই জোর দেবে দল, এদিনের সভা থেকে তাও বুঝিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ডাকা হয় কেশপুরের বাসিন্দা শেখ হসিনুদ্দিনের মতো ব্যক্তিকে, যিনি আবাসে নাম ওঠার পরেও ঘর নেননি। ইনি তৃণমূল করেন না, ইনি বিজেপি করেন না, ইনি সিপিএম করেন না। আপনারা অনেকেই ভাবছেন তৃণমূল করে না, পঞ্চায়েতের দায়িত্বে নেই, তাও কেন স্টেজে রাখলো? এই হসিনুদ্দিন বাবুর মতো লোকই আগামী দিন তৃণমূল পঞ্চায়েতের মুখ হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। এই লোকেদেরই আমরা স্বীকৃতি দেব। নিউজ 18 বাংলা। আর এ নিয়ে আলোচনা হবে। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, এক এক করে আলাপ করে দিতে চাইবো। আমার সঙ্গে শতরূপা রয়েছেন, বিজেপির প্রতিনিধিত্ব করছেন। আমার সঙ্গে রয়েছেন লিপিকা ঘোষ, কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। এবং আমার সঙ্গে রয়েছেন প্রদীপ দাশগুপ্ত, সিপিআইএম এর প্রতিনিধিত্ব করছেন। জুই বিশ্বাস রয়েছেন, তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন। অপর স্টুডিও থেকে রয়েছেন আমার সঙ্গে সাংবাদিক সুমন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। প্রথমে জুইদির কাছে প্রথমে একটু জেনে নিতে চাইবো। জুইদি, আমরা আজ যে ছবি দেখলাম, খুব স্বাভাবিক এক শাসক দলের পক্ষে এই ধরনের ছবি খুব স্বস্তির ছবি, যে শাসক দলের প্রতিনিধি যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের, তিনি দাঁড়িয়ে বলছেন যে আমাদের নেতা, আমাদের প্রার্থী কেমন হবে তার এক্সাম্পল দিচ্ছি। যদি একথা তিনি বলে থাকেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে কি সত্যি মানুষের যে ভাবমূর্তি, মানুষের কাছে যে ভাবমূর্তি তৈরি হয়েছে যে নেতা মানেই তার বাড়ি থেকে রাশি রাশি টাকা পাওয়া যাচ্ছে, নেতা মানেই তিনি কোনো না কোনোভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, নেতা মানেই তিনি বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত বলে বারবার ইডি সিবিআই তারা বারবার তাকে অ্যারেস্ট করছে, কখনো অ্যারেস্ট করছে, কখনো আদালতে তুলছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে কি তৃণমূল? দেখুন, প্রথমেই বলি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা কেশপুরে, তো এই সভার কারণ ছিল যে ওখানে কিছু গোষ্ঠীদ্বন্দ্ব অমুক তমুক এই সমস্ত খবর পাওয়া যাচ্ছিল। তো তিনি ওখানে গিয়ে একটা বিশাল আজকে জনসভা করেন এবং সেখানে যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আজকের এই সভা থেকে পরিষ্কার। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ আজকের এই সভায় যোগদান করেছেন এবং
অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা আজকের এই সভায় বলেছেন যে আমাদের যারা প্রার্থী, পঞ্চায়েতে কে প্রার্থী হবেন কে হবে না আগে থেকে অ্যাজাম্পশন করে, আগে থেকে কোনো নেতার কথা শুনে কেউ আপনারা সিদ্ধান্ত নেবেন না। কারণ পঞ্চায়েতে যে প্রার্থী হবে সেটা সম্পূর্ণভাবে নির্ধারণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুপারভিশন করবেন। তাই কেউ যদি মনে করে থাকেন যে কোনোভাবে কেউ কিছু কাজ না করে, মানুষের কাজ না করে যদি প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করেন, সেটা মেনে নেবে না দল। সেটাই আজকে পরিষ্কার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। যারা মানুষের কাজ করবেন, যারা নির্বাচিত হতে হবেন, তাদের অবশ্যই মানুষের কাজ করতে হবে এবং স্বচ্ছ ভাবমূর্তি রাখতে হবে। এবং যেভাবে আজকে উনি সাধারণ যারা বুথ কর্মী, যারা বুথ সভাপতি ছিলেন 12 বছর প্রায় তৃণমূল কংগ্রেসে, তাদেরকে মঞ্চে তুলে দেখালেন যে আজকে ইনি আমার প্রার্থী হবেন। এই রকম ধরনের প্রার্থী আমরা আগামী দিন খুঁজে বের করব এবং এই ধরনের প্রার্থী আগামী দিন ভোটে দাঁড়াবে এবং তারা মানুষের কাজ করবে। এটাই বার্তা আজকের মিটিংয়ে। শতরূপাদি, এই যে বার্তা, এই বার্তা দেওয়ার চেষ্টা আমরা তো দেখেছি যখন দিদির দূতরা দিদির সুরক্ষা কবচ নিয়ে যখন তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় এই প্রকল্প নিয়ে, তখন তারা বিভিন্নভাবে তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে এখানকার যিনি স্থানীয় বিধায়ক, এখানকার যিনি পঞ্চায়েত প্রধান, তাদের আমরা কখনো দেখিনি, বা তাদের আমরা যখন দেখেছি তারা নিজেদের আখের গুছিয়েছে, এই ধরনের প্রশ্নগুলো করছে, এই ধরনের ক্ষোভের মুখে পড়ছে। সেখানে দাঁড়িয়ে স্বচ্ছ ভাবমূর্তির কথা বলে পঞ্চায়েতের ঠিক আগে কতটা ডিভিডেন্ড পেতে পারে তৃণমূল, কি মনে হয়? দেখো, আমি না অভিষেকের কথাবার্তাগুলো শুনতে ভীষণ ভালো লাগে, বিকজ আনলাইক অন্যান্য নেতা নেত্রী তৃণমূলের এবং তার নিজের পিসি, অভিষেকের কথাবার্তাগুলো ভীষণ ক্লিয়ার, খুব সফট স্পোকেন, খুব এলোকোয়েন্ট, ভীষণ ভালো কথা বলে। তো সেই সুন্দর কথাবার্তার মধ্যে দুটো বার্তা খুব ক্লিয়ার আমি পেলাম এখানে। এক হচ্ছে অভিষেককে যদি আমি নাম্বার 2 ধরে রাখি, মানে পিসি যদি নাম্বার 1 হন, মাননীয় যদি নাম্বার 1 হন, ন্যাচারালি উনি নাম্বার 1। অভিষেকের কাছ থেকে এই ধরনের বার্তা যে ভাই তোমাদের কাউর ওপর আমার কোনো ভরসা নেই, কার খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, কে বিক্ষোভের মুখে পড়ছে, যেটা তুমি খুব সুন্দর বলে টিভিতেও বারবার আমরা দেখছি। সেজন্য অভিষেকের তরফ থেকে পরিষ্কার বার্তা যে অভিষেকের দলের কোনো নেতার ওপর কোনো ভরসা নেই। দ্বিতীয়ত যেটা জুই খুব পয়েন্ট আউট করলো, তোমরাও দেখালে, যে সাধারণ একজন বোধহয় বাসিন্দা ওখানকার কেশপুরে, ও তাকে তুলে দেখাচ্ছে যে এই ধরনের লোককে আমরা দেবো। তার মানে এটা দুটো জিনিস আমার, এটা আমি ফিল করছি। এক হচ্ছে যেটা আমি অলরেডি বললাম যে অভিষেকের নিজের দলের ওপর, দলের নেতাদের ওপর কোনো ভরসা নেই। দ্বিতীয়ত এতটাই তার ভরসা কম, বা ওরা এতটা ডেসপারেট হয়ে গেছে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করার জন্য, সেজন্য সাধারণ মানুষ থেকে নিয়ে মানে তুলে এনে, ভালো তো অফকোর্স ভালো, খুবই ভালো, ইট ইজ ভেরি কমেন্ট। আমি তো প্রথমেই বললাম যে খুব সুন্দর কথাবার্তা বললো, সব সময় প্রয়োজন। নিশ্চয়ই নিশ্চয়ই, তার মানে এটা তো মেনে নিচ্ছে যে ওর দলে নেই, এটা নতুন করে খুঁজতে যেতে হচ্ছে। যে দল 11-12 বছর এখন রাজত্ব চালাচ্ছে, সেইখানে যে তাদের ভাবমূর্তি পরিষ্কার, মানে শুধু ভাবমূর্তি নয়, কোথাও অ্যাকচুয়ালি ওদের পরিষ্কার কেউ নেই। তবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে অয়ন, তৃণমূল যখন বলে যে সরি আই এম সো সরি অতনু, তৃণমূল যখন বলে যে আমরা স্বচ্ছতা দেখাবো, আমরা পরিষ্কার লোক খুঁজে বের করব, তখন না কোথাও একটু পাকিস্তানের কথা মনে পড়ে যায়, যে পাকিস্তান যখন বলে কোথায় আমরা টেররিজম করছি, আমরা কোথাও টেররিজম করি না, এটা ভীষণ কানে বাজে আর কি। কিন্তু শতরূপাদি, তাহলে কি এটা জোর দিয়ে আপনি বলতে পারেন যে বিজেপির যারা যারা প্রার্থী হয়েছিলেন আগের বার, বা বিজেপির যারা যারা কার্যকর্তা আছেন, যারা যারা মণ্ডল সভাপতি আছেন, তাদের বদল হবে না, তারা যেমন আছেন তেমনই থাকবেন? মানে ওখানে কোনো রিফর্মের দরকার নেই, ওখানে কোনো সংস্কারের দরকার নেই? না, সংস্কার কিন্তু ভারতীয় জনতা পার্টি সব সময় করে, সব সময় করে। আমরা কিন্তু কখনো চাইছে, খুব ভালো কথা, আমি তো প্রশংসা করছি, এটা খুব ভালো কথা। কিন্তু যদি জেনুইনলি করতে চায়, আজ অব্দি তো আমরা জেনুইনিটি তৃণমূলের মধ্যে দেখলাম না। তো যদি কথাবার্তা যেরকম উনি সুন্দর বলে, সেই সৌন্দর্য, সেই সুন্দর কথাবার্তার মতন যদি তার অ্যাকশনগুলোও সুন্দর হয়, যদি তৃণমূলের বদল হয়, যদি পিসির কি গোঁফ হলে তাহলে যদি নারকোল তেল দেওয়া যায়, কিসব কথাবার্তাগুলো আছে, আমাদের কোথায় সমস্যা? আমি তো প্রশংসা করছি, আমি তো বলছি ভীষণ ভালো কথা, করুক না। তুমি যেটা আমাদের প্রশ্ন করলে যে আমাদের সংস্কার দরকার কিনা, আমাদের নিচে বুথ লেভেল কর্মী, আমরা কিন্তু সবসময় নিজেদের আত্মসমীক্ষণ করি, আমরা যদি প্রয়োজন হয় উই উইল চেঞ্জ।
ওয়ান লাইনার এক প্লিজ, minute। ওয়ান লাইনার, বাকিদের রিয়াকশন নেবো আমি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি বিজেপির কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে টিভির পর্দায় বসে বাংলার নেতা নেত্রীদের কুৎসা করা, তৃণমূল কংগ্রেসের সবাইকে আমি ওনারা একটাও চোর কুৎসা ডাকাত এই সমস্ত আমি কি প্রতিপন্ন সুন্দর করেন, কথা আর বললাম, নিজেরা তোমাদের ভারত সেবা প্রশংসা সংঘ করলাম, রামকৃষ্ণ মিশনের তাও সাধু বলছো মনে আমি হয় কুৎসা দেখে, করছি। কিন্তু এন্ড অফ দ্য ডে সেই আদানির মধ্যে আজকে এসবিআই টাকা, আজকে ইজেনবার্গের যে রিপোর্ট, সেই সেটা আদানির আমরা ফান্ডে দায়ী আজকে করি। এলআইসির টাকা, সাধারণ মানুষের টাকা আজকে আদানির ঘরে না, ঢুকে। এই প্রসঙ্গে আজকে আলোচনা করতে গেলে আমরা অন্য পরিসরে চলে যাবো। আমরা অন্য পরিসরে চলে যাবো। না, প্লিজ, আমরা প্রসঙ্গ থেকে বাইরে চলে যাচ্ছি। পরিষ্কার করে যে দুর্নীতি যেটা বিজেপি ফুলিয়ে ফেপিয়ে দেখাচ্ছে সারা ভারতবর্ষের কাছে, যে বাংলা মানেই চোর, বাংলা মানে আমরা কোথায় দুর্নীতিগ্রস্ত, দেখাচ্ছি? আমরা তো বাঙালিদের কিছুই বলিনি। অপমান করছেন প্রতিনিয়ত তোমাদের এই নেতাই তো BJP। খুঁজে বেড়াচ্ছে। না, দিদি, আজকে অভিষেক আমরা বন্দ্যোপাধ্যায় অন্য তার বিরুদ্ধে প্রসঙ্গে আজকে চলে বলেছেন যাচ্ছি। লিপিকা। সবাই। আমি শতরূপার ওই কথাটার একটুখানি আমি ধরিয়ে দিই, সেটা হলো ওই পিসির যদি গোপ গজাতো পিসি তাহলে পিসে মশাই হতো। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ সো পিসে মাচ। মশাই বলা হতো। যেটা প্রথমেই বলার, যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই যে 11 থেকে 2023 অব্দি যা করলেন টোটাল ব্যর্থ, ভদ্রমহিলা টোটাল ব্যর্থ, যে আবার খুঁজতে হচ্ছে এবং অভিষেককে আনতে হচ্ছে, অভিষেক খুঁজছে, তাও তার আবার চেয়েও মারাত্মক ব্যাপার ভাবুন, সেই একদম- ব্যর্থতার মধ্যে থেকে কোনোভাবেও আপনারা কোনো মতেও এগোতে পারলেন না, এটাও তো দেখতে হবে। না না এগোবো না, এখানে তো রাজনীতি তো একটা শূন্যস্থান বলে কিছু থাকে না। প্রথমত হলো এগোবো না, এগোচ্ছি না, এটা ভুল কথা। প্রথমত হলো এগোনো, এখানে বিরোধী দলকে যেভাবে বিরোধী কণ্ঠরুদ্ধ করা হয়েছে, আপনি চিন্তা করুন না। আজকে অতনু একটা জিনিস দেখুন, তৃণমূল একসময় কত ধর্মঘট, কত আন্দোলন করেছে। আজকে ধর্মঘটের নাম শুনলে মমতা ব্যানার্জির গা মনে হয় কুটকুট কুটকুট করে। কেন? আজকে 26শে জানুয়ারি আজকে সরস্বতী পুজোর জন্য 4 দিন ছুটি দিয়ে দিলেন, অথচ ধর্মঘট হলে উনি তখন তাকে সরকারি কর্মচারীদের তখন তাদের বেতন মানে কেটে বিরোধীদের নেওয়ার ভয় ভয় পাচ্ছেন দেখান। বলছেন, বিরোধীদের আন্দোলন, বিরোধীদের মুভমেন্টকে ভয় পাচ্ছেন। বিরোধীদের কণ্ঠরুদ্ধ করা, এখানে বিরোধী রাখবো না, এই জিনিসটা, এইটা মারাত্মকভাবে আছে। যে জিনিসটা কিন্তু এর আগের শাসনকালে বিরোধী রাখবো না, বিরোধীদের সমস্ত পার্টি অফিস দখল করে নেব, বিরোধী লোকগুলোকে টেনে নিয়ে নেব, এই জিনিসটা কিন্তু ছিল না। এটা এই নতুন ট্রেন্ডটা উনি এনেছেন। আর দ্বিতীয়ত যে কথাটা বলছিলাম, যে আজকে খুঁজে বেড়াতে হচ্ছে, আজকে অন্য দল থেকে অন্য জায়গা থেকে খুঁজে আনতে হচ্ছে, তাহলে মমতা ব্যানার্জি কি এতটাই ব্যর্থ? এবং আজকে 2023-এ আর কদিন পরে পঞ্চায়েত ইলেকশন অ্যানাউন্স হবে, সেই পঞ্চায়েত ইলেকশনের একেবারে প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে আপনারা যারা যা অন্যায় করেছেন সেই অন্যায়গুলো টাকা পয়সা ফেরত দিয়ে দিন, দুর্নীতি করবেন না। না, কিন্তু সেটা তো স্বাভাবিক নয় কি? এইটা কেন এখনো পর্যন্ত তাদেরকে শুধরাতে হচ্ছে, মানুষগুলোকে শুধরাতে হচ্ছে? এত কিছুর পরেও তারা শুধরোয়নি। এই যে দিদির দুধ, এই যে দুয়ারে সরকার, এই যে এত কিছু করছে, তারপরে সুরক্ষা কবচ, তাহলে তারপরে লিপিকা দি মানুষও তো সেটা নিশ্চয়ই বুঝছে, তার প্রতিফলন নিশ্চয়ই ভোটেও পড়বে। একদম। এই যে মানুষ ভোট দিতে পারে। এবারের পঞ্চায়েত ইলেকশনে দেখুন না কি গোষ্ঠীদ্বন্দ্ব আর কি মারামারি হয়, কোথায় গিয়ে নিয়ে যায় এই পঞ্চায়েত ইলেকশনকে। না, যদি মানুষ ভোট দিতে পারে, এই প্রসঙ্গটা আপনি খুব ভালোই এটা আমি তুলেছেন, বললাম। ঠিকই বলেছেন শতরূপাদি, কিন্তু 2021-এ তো মানুষ ভোট দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। আপকি পার 200 পার, সেবার অবশ্য হয়নি 221-এ। না হলেও 2021-এ, আমরা যাই হোক। 77 সিটস আমরা পেয়েছিলাম, 2,30,00,000 মানুষ এবং আমাদের ভোট লিপিকা দিয়েছিল। দিরা কোনো সিট পাননি, হ্যাঁ, সেটা পাননি, এটা মানুষের রায়, যাই হোক, মানুষের রায়। সেটা মানুষের রায় ছিল, মানছেন তো একদম, 2021-এ? of course, না, না, আমরা খুব প্রতিভা। চিন্তিত যে পঞ্চায়েত ইলেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, এটা নিয়ে আমরাও আমরা খুব ভীষণ চিন্তিত লিপিকাদি। প্রতিভা। প্রথম কথা হচ্ছে যে পিসি না পিসে মশাই কার গোপ হবে জানি না, কিন্তু নিশ্চিত করে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বললেন পাবলিকলি, এটা হবে না। পৌরসভা নির্বাচনের সময় বলেছিল একটা বুথ দখল হবে না, একটা মারামারি হবে না। আমি সেই সময় দাঁড়িয়ে প্রেসে বলেছিলাম উনি এটা বলছেন মানে আপনি বুঝবেন ঠিক তার উল্টোটা হবে। আর যদি বাস্তবের খাতিরে আপনি ধরে নেন, তৃণমূলে আপনি সৎ লোক পাবেন কোথায়? আমি জুইদিকে উদ্দেশ্য করে বলছি না, আপনি পাবেন কোথায়? আপনাকে সাধারণ মানুষকে আনতে হবে। উনি স্টেজের ওপর দাঁড়িয়ে একটা ফ্লেক্স করেছেন, ফ্লেক্সের ছবি দিচ্ছেন যে দেখো গরিব মানুষ, তার ঘর নেই, অথচ ওই লোকটা আবাস যোজনার টাকা ফেরত দিল। আমি দায়িত্ব নিয়ে বলছি ওই ফ্লেক্সে ছেলের ছবি দেওয়ার দরকার নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের ছবি দিন, দুর্নীতিটা স্পষ্ট হবে। দুর্নীতির আতুর ঘরে বসবাস করে এসব কথা বলা যায় না।
আর এক্ষুনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না যে আমি পাহারাদারের ভূমিকা পালন করব, আমার তো দেবাংশুর কথা মনে পড়ে যাচ্ছিল যে নির্বাচনের পর বিজেপির কাউকে টপকাতে যাবো না, আমি শুয়ে থাকবো। এইসব আসলে কথাগুলো বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চৌকিদারের করছে। কথা মনে পড়েনি? পাহারাদারের কথা বলতে গিয়ে পাহারাদার চৌকিদার স্বভাবে, কিন্তু আপনি একটা কথা ভাবুন, আপনি এক লাইন বলে ছেড়ে দিচ্ছি, একটা লাইন ভাবুন, একটা লাইন ভাবুন, এই সময় দাঁড়িয়ে আপনি বিজেপির কথা বলছেন, তৃণমূলের কথা বলছেন, কিন্তু এই দুর্নীতির কথা নিয়ে প্রথম নজরে পঞ্চায়েত বামপন্থীরা করেছিল, ওপেন হেল্পলাইন চালু করেছিল, তারপর একের পর এক দুর্নীতির কথা আসতে শুরু করেছিল। আপনি বলার সময় বললেন যে আমরা তো স্পেস পাচ্ছি না, আমরা তো শূন্য হয়ে যাচ্ছি। আসলে তা নয়, ভোটটা তো হচ্ছে না। 2021-এর ভোটে তীব্র মেরুকরণ হয়েছিল। 2021-এর ভোটের পরের নির্বাচনী ফলাফলগুলো দেখবেন, বালিগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গায় বিজেপি কিন্তু ধীরে ধীরে বিরোধী স্পেস থেকে সরে যাচ্ছে। এটা কিন্তু আমি বলছি, নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন কি হবে জানি না, কিন্তু আমরা বামপন্থীরা তৈরি আছি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে লড়াই হবে, যা হওয়ার হবে, কিন্তু আমরা লড়াইতে থাকবো এবং নির্বাচনী ফলাফলে প্রমাণিত হবে যে নির্বাচনে আসলে ভোটিং পার্সেন্টেজ কাদের দিয়ে কতটা এলো। বেশ, যদি ওয়ান লাইনার নেবো, কারণ আমাদের পরের টপিকে যেতে হবে। বলছি প্লিজ। আমি সেটাই, যে এক্ষুনি এত ভালো ভালো কথা বলছিলেন কংগ্রেস সিপিএম, মনে হচ্ছিল যে শূন্যে কেন যে ভারত বা বাংলার মানুষ ওনাদের নামিয়ে এনেছেন, বড় ভুল করে ফেলেছেন। একটা সাইনবোর্ডে পরিণত হওয়া পার্টিকে আবার রিভাইভ করার চেষ্টা করছেন, খুব ভালো, কিন্তু বক্তব্য সেটা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও জনসভা থেকে একটা নাম্বার, ওখানে ফোন নাম্বার নিজে শেয়ার করে বলেছেন, এক ডাকে অভিষেক প্রার্থী আপনারা মনোনয়ন আমি নিয়ে যাব, প্রণয়ন যদি কেউ বলেন কোন বিরোধী পার্টি আমরা মনোনয়ন দিতে পারছি না, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে তাদের প্রার্থী আপনারা তৈরি করুন, আপনাদের সংগঠন নেই, 70,000 বুথে প্রার্থী দেওয়ার মতো আজকে প্রার্থী নেই। আমি এক লাইন বলছি, দিদিকে বলা হলো, সুকান্ত মজুমদারের 3 জন নেতার ঝগড়া হয়, কোথা থেকে প্রার্থী পাবেন, আগে প্রার্থী খুঁজুন, প্রার্থী খুঁজে বার করুন, উত্তর দিতে বলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা আমি বলছি, আজকের সমস্যার সমাধান আজকের হয়নি, করবে না, সমস্যার সমাধান 4 হয়নি। ফেব্রুয়ারি 8টা থেকে 9টার শোতে কথাটা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নোট করে রাখুন। পঞ্চায়েত নির্বাচনের দিন, আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন, ওনার কথা আপনি ডিফেন্ড করছেন, ওনার কথা আপনি ডিফেন্ড করছেন, সাজিয়ে কথাবার্তা মিথ্যে কথা বলেন। সময় বলবে সে কথা। তাও আজকে বললাম অন এয়ার, বলছি অন এয়ার, এই আচ্ছা, আমি সুমনদার কথা শুনি। দিতে হবে। একটা বিরোধী প্রার্থী যদি না দিতে বলে নমিনেশন, দায় দিতে হবে। প্রতিজ্ঞা, প্লিজ, প্রতিজ্ঞা, প্লিজ। যদি এক সেকেন্ড, আমি একটু সুমনদার সঙ্গে কথা বলবো। সুমনদা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য বা যা বলছেন সেগুলোর বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে অতনু, আমি সেগুলো রাখবার চেষ্টা করি। হ্যাঁ প্লিজ। প্রথম কথা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, সবাই হাফিজ উদ্দিন বা ইত্যাদি নাম নিয়ে বলছে। আমি মঞ্চে আজকে কোথাও স্থানীয় সাংসদ দীপক অধিকারীকে দেখতে পাইনি। সাম্প্রতিককালে দেবের সঙ্গে কুণাল ঘোষের যে বিতর্ক, তারপরে কেশপুরের সভায় দেবের উপস্থিত না থাকাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদেরকে কড়া ওষুধ দেওয়ার কথা বলেছেন সে ব্যাপারে আমি একটু দেবের দিকেও নজর রাখবো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কংগ্রেস, সিপিএম সবার বক্তব্য শুনছিলাম। দেখুন, মানে যে কোনো পার্টিতে তো দুর্নীতি যখন হয় তার একটা শুদ্ধিকরণের প্রচেষ্টা হয়। সিপিএমের মুখপাত্র চমৎকার বলেছেন, কিন্তু সিপিএমের মুখপাত্রকেও মনে রাখতে হবে যে তারাও এক সময় শাসন ক্ষমতায় থাকার এক্স্যাক্টলি 18 বছরের মাথায় শুদ্ধিকরণ শুরু করেছিলেন, এবং পার্টির চিঠিতে যখন প্রথম লেখা হলো যে প্রমোটারদের পার্টিতে রাখা যাবে না, তখন আমরা তা নিয়ে খবর করেছিলাম। এবার আমি এই বক্তব্যটা বিজেপির মুখপাত্রের অস্বীকার করছি না, যে কোনো নতুন যখন লিডারশিপ আসে সে পুরনো লিডারশিপকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু তাতে কংগ্রেসের মুখপাত্রের বক্তব্যটা আমার একটু অবাক লাগছে। কেন অবাক লাগছে? রাহুল গান্ধী একদিন মনমোহন সিংয়ের একটা বিলকে ছিঁড়ে ফেলে বলেছিলেন যে এই বিলটা দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেয়। তাহলে কি রাহুল গান্ধী সেদিনকে সোনিয়া গান্ধী আর মনমোহন সিংকে অস্বীকার করেছিলেন? আসলে যে কোনো নতুন লিডারশিপ সে তার নতুন করে নিজের মতো করে স্ট্রাকচার করতে চায়, এবং অবশ্যই সে পুরনোকে অস্বীকার করতে চায়। দ্যাট ইজ নট রং। যেটা প্রতিম দাশগুপ্ত বলছেন বা সিপিএম বলছেন সেটা ইন্টারেস্টিং, যেটা উনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কি ফলোড হবে, সেইটার দিকে নজর রাখুন। ঠিকই। এবং এরই পাশাপাশি আপনাদের একবার জানিয়ে রাখতে চাই, বা আপনাদের একবার শুনিয়ে রাখতে চাইব রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য। কারণ যখন কেশপুরে এদিকে বক্তব্য পেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক নবদ্বীপে মতুয়াদের সভা, সেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেখানে
সিএ এর প্রসঙ্গ আবার চলে এলো। ভোট মানেই সিএ, সিএ মানেই ভোট, এই প্রসঙ্গ তো বারবার তোলে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। আজ সেই সুযোগ কি আবার চলে আসছে না? শুনুন। সিএ আইন ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভায় গৃহীত হয়েছে। আমরা সকলে মিলে প্রত্যাশায় আছি আইন তৈরি হয়ে যাওয়ার পরে যে রুল করতে হয় সেটা কার্যকর, এবং এই আইন কার্যকরের প্রসেস বা প্রক্রিয়া কবে শুরু হবে। আমরা আশাবাদী যে আর বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না। তাই আজকে নবদ্বীপের এই ব্লক মতুয়া সম্মেলন থেকে আমরা সকলে আওয়াজ তুলব, অবিলম্বে পশ্চিমবঙ্গে সিএ অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কার্যকর এবং লাগু করতে হবে। এর অপেক্ষায় আমরা সবাই দু চোখ দিয়ে অপেক্ষা করে আছি। সিএ আইন ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভায় গৃহীত হয়েছে। আমরা সকলে মিলে প্রত্যাশায় আছি আইন তৈরি হয়ে যাওয়ার পরে যে রুল করতে হয় সেটা কার্যকর। একটি ধর্মীয় সভা, একটি সভা, যে সভায় সিএএ প্রসঙ্গ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের তিনি রাজনীতির কথা বলবেন, গঠনমূলক রাজনীতির কথা বলবেন, গঠনমূলক বিরোধিতার কথা বলবেন, খুব স্বাভাবিক। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সিএ প্রসঙ্গ এই মঞ্চে দাঁড়িয়ে কেন? তাহলে কি সিএ প্রসঙ্গটা দিয়ে মতুয়া আবেগ উস্কে দেওয়ার চেষ্টা? প্রশ্ন উঠবে। শতুরপদী কি মনে করেন, আজ সিএ প্রসঙ্গ কেন তুলতে হলো শুভেন্দু অধিকারীকে? দেখো অতনু, যখন কোনো নেতা বা জনসভায় ভাষণ দেয় তখন ইট ইজ বাট ন্যাচারাল যে জনসভার মুড বুঝে জনতা কি চাইছে শুনতে সেই ধরনের বক্তব্য রাখতে হয়। এবং আমি তো দুবার শোনালে তোমরা শুভেন্দুদের বক্তব্য। তো মাননীয় লিডার অফ অপোজিশন তো কিছু ভুল বলেননি। উনি বলেছেন যে অলরেডি, মানে যেটা জানা কথা, এটা নতুন কিছু বলেননি ইনফ্যাক্ট উনি, যে অলরেডি সিএ দুটো হাউসে পাস হয়ে গেছে। এবার লজিস্টিক্যালি, এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে উই আর ওয়েটিং ফর লজিস্টিক্স। কোভিডের জন্য দেরি হয়েছে, মাস 6 উনি টাইম চেয়েছেন, অলরেডি লাস্ট সেশন উনি বলেই দিয়েছেন মাস 6 টাইম চেয়েছে। ইট ইজ টেবলড, ইট ইজ আন্ডার প্রসেস। এক্স্যাক্টলি শতরূপাদি, আমি এই জায়গাটাই তো ভাবার চেষ্টা করছি যে নতুন কিচ্ছু বলেননি তো উনি, এবং কেন্দ্রে বিজেপি রয়েছে, কেন্দ্রে বিজেপি সরকার রয়েছেন, সিএ সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, সিএ হবে, এটা আগেও বারবার বলেছেন, আজ নতুন করে বলতে হচ্ছে কেন? আমি যে বললাম যে জনতা হয়তো শুনতে চাইছেন, উনি মনে করেছেন জনতা সেইটা শুনতে চেয়েছেন, উনি হয়তো সেই আশটা, কিন্তু উনি কোথাও বলেননি যে আজকে কালকের মধ্যে হয়ে যাবে। উনি যেটা বলছেন যে আমরা সকলের মতন এই জনসভা থেকে আবার আবেদন জানাই কেন্দ্রীয় সরকারে যেন এটা যত তাড়াতাড়ি লঘু হয়। উনি কিন্তু একবারও বলেননি যে এইটা এক্ষুনি হবে, সেই আশায় তোমরা আমার ভোট দাও। একেবারেই ভুল বলেননি। আমি শুধু সময় আর প্রেক্ষাপটটা ধরার চেষ্টা করছি। লিপিকাদি, যখনই কোনো অস্ত্র বা কোনো আমাদের বাড়িতে হয়েছে, আমরা যে ছুরি কাঁচি বটি যেগুলো ব্যবহার করি একটা নির্দিষ্ট সময়ের পরে ধার দিতে হয়, তা নাহলে সেগুলো দিয়ে আর সবজি কাটা যায় না। তো একটা সময়ের পর পর নতুন করে এই সিএ কথাগুলো কি বলতে হচ্ছে বলে বলা? আমি এই কথার উত্তর দেওয়ার আগে আমি আমাদের সাংবাদিক বন্ধু যিনি বললেন আমাকে, ওই কথার একটুখানি একটা লাইন একটু জাস্ট বলি, খুব সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপেই বলছি। সেটা হলো যে রাহুল গান্ধীর এক্সাম্পল উনি দিলেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কে শুদ্ধিকরণের কাজ এই মুহূর্তে করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে শুদ্ধিকরণ করেছে কিনা তার এগেনস্টে আজকে কয়লা চুরি, বালি চুরি, অনেক কিছু তদন্ত চলছে, সেই জন্য ওটা কিন্তু দেখা জরুরি। এইটা আমার বলার ছিল। আচ্ছা, দ্বিতীয়ত সিএ, এটা আমার মনে হয় কি ইলেকশন এলে আমরা যতবার দেখলাম, ইলেকশন এলেই এটা বোধহয় ফ্লাই করে চলে আসে, মানে হেলিকপ্টারে উড়ে চলে এলো, তখনই সিএ এর সেই ঝোলা থেকে বেড়াল বেরোনোর মতন সিএ বেরিয়ে গেল। এইটা কেন? আরে সিএ যে আমরা তো বলছি করুক না, লাগু করুক, আমাদের কোনো আপত্তি নেই, লাগু করুক না, কিন্তু সেটা ইলেকশন এলেই এই সিএ এর লাড্ডু বা মোয়া দেখানো হয় কিসের জন্য? এইটা কিন্তু আমাদের কাছে খুব, মানে এটা আমাদের ভীষণ বড় প্রশ্ন আমাদের কাছে। আমরা বুঝতে পারি না যে যখনই ইলেকশন আসে, যখন বিধানসভা ইলেকশন এলো তার আগেও ওই রকম সিএ এর গল্প, আজকে সামনে পঞ্চায়েত ইলেকশন, এখনো সিএ এর গল্প। কেন? ওয়াই? কেন এটাকে করতে দেরি হচ্ছে? কেন 6 মাস? আজকে
কোভিড, তারপর আপনারা 6 মাস, তো তারপর চাইছিলেন এটা না। সমস্যা, এটা সমস্যা। না, আমরা একবারও বলিনি, হ্যাঁ, তুমি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন যে একবারও এখানে বলিনি, হচ্ছে, একবারও বলিনি। এই নিয়ে অনেক ঠিকঠাক গল্প মতো কাহিনী হলো। আমরা শুধু বলেছি যে যে মাথায় রাখতে table হবে, হচ্ছে, it is under মাথায় process রাখতে হবে হবে। যে ভারতবর্ষটা ধর্মনিরপেক্ষ দেশ, এখানে নানা ভাষা নানা মতের মানুষ থাকে, সেটাকে মাথায় রেখে করতে হবে। আমাদের বারবার এইটাই কথা, প্রতিভা। আমরা একবারও এর বিরোধিতা করিনি। প্রদীপ দা, প্রথম কথা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের মতো একটা নির্বাচনে যদি সিএ এনআরসিকে তাস করতে হয়, এর থেকে আর খারাপ কিছু হয় না। তা লোকসভা নির্বাচনের সময় বলে এরা বলবে, বাস্তবিক করবে না। আমি আপনাকে আজকে এটাও বলে গেলাম, একদম, সিএ এনআরসি এরা করবে না, এরা এই জুজু দেখাচ্ছে। উনি বলার সময় বললেন না, বলে ফেলেছেন শতরূপাদি, অন্যভাবে নেবেন না, যে ওই পাকিস্তানের কথা। আসলে এদের মননে এইটা রয়েছে, ধর্মের মাধ্যমে ভাগ করো, জাতের মাধ্যমে ভাগ করো, এই জন্য কথাটা এলো। আর শুভেন্দু অধিকারীর কথা আপনি বিশ্বাস করবেন? শুভেন্দু অধিকারী তো ডিসেম্বর মাসের ডেডলাইন দিয়েছিলেন, জানুয়ারি মাস পেরিয়ে গেছে, ডিসেম্বর মাস পেরিয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। শুভেন্দু অধিকারীর কথা গুরুত্ব দেবেন না। একটা কথা ঠিক বলেছেন বিজেপি মুখপাত্র, তলায় যে জনগণ বসে আছে, জনগণকে বোকা বানানোর জন্য কিছু কথা বলতে হবে। মতুয়াদের ওখানে মিটিং করতে পারবেন না এই কথাটা না বলে, কারণ ওখানে ভোট চেয়ে এসেছিলেন, ওখানে বলেছিলেন আমরা সিএ এনআরসি করবো। একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচন প্রায় চলে এলো, এই পঞ্চায়েত বাদ রেখে পারবেন না। আসলে এগুলো থেকে দুঃখের ভরম। কি জানেন তো আমি একটু বলি, যে এই সিএ মতুয়াদেরকে ব্যবহার করা হচ্ছে, বেশ বেশ জুই, সিএ বা এনআরসি এই ইস্যুগুলো দেখবেন ঠিক ইলেকশনের আগেই এই ইস্যুগুলো বিজেপি অ্যারাইজ করে, আর ঠিক ইলেকশন হয়ে গেলে আবার এরা ভুলে যান। মানে এগুলো হচ্ছে তুরুপের তাস, যেটা ইলেকশনের আগে একটা তাস ফেলার চেষ্টা করেন, কিন্তু এটা তো লোকসভা ইলেকশন নয় যে আপনি সিএ এনআরসি সব বলবেন। এনআরসি সিএ এর ফলে আমরা দেখেছি আসামে কি অবস্থা হয়েছে সাধারণ বাঙালি যদি হিন্দুদের। কখন কোন ইস্যুতে কথা বলবেন, কোন রাজনৈতিক দল, আজকে তাদের আমরা বলি নিজস্ব ব্যাপার। এমন একজন বিরোধী নেতা বলছেন যার আজকে দৈন্যদশা, কোনটাই মিউনিসিপ্যালিটিতে 2022-এ কটা সিট জিততে পেরেছেন আমি জানি না, কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন, ডিসেম্বরেও ডেডলাইন দিয়েছিলেন। আজকে একের পর এক ফেলিয়ার। গঠনমূলক সমালোচনা করতেই পারেন, কিন্তু শতরূপাদি যারা বলার চেষ্টা করছেন, মানুষকে খুশি করতে গিয়ে তার মন বুঝে কথা বলতে হবে। মানুষ যদি কালকে আইসক্রিম চায় তাহলে সবাইকে আইসক্রিম মেলান, এর থেকে খুশির কিছু হয় না। কিন্তু আমি সেটা এমন মানুষকে বিভ্রান্ত করবেন না। শতরূপাদি। আজকে মধুয়াদের আমি কিন্তু বিভ্রান্ত এই ধরনের করবেন কথা না, কিছু বলিনি। আমি রাজবংশীদের যেটা নিয়ে বলেছি, বিভ্রান্ত করবেন না। আজকে একের পর এক মানুষকে সারাই আমরা কি বলবো না বলবো, সবকিছুই যদি তৃণমূল ডিসাইড করে দেয় খুব সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ভারতীয় জনতা পার্টি সাধারণ ইস্যু কি হবে, ভারতীয় জনতা আজকে পার্টি কি নিয়ে প্রচার করবে, সেটা ভারতীয় exactly. জনতা পার্টি Thank সিদ্ধান্ত you so নেবে। much. না, শুভেন্দু দা কিন্তু আমি আবারও ক্লারিফাই করছি, শুভেন্দু দা কিন্তু কোনো প্রমিস করেনি এখানে। না, এটা উনি যেটা স্পষ্ট, এই বিষয়ে- বলছেন, হ্যাঁ, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, এই বিষয়ে কোনো তোমরা দ্বিমত নেই, শোনালে, কোনো দ্বিমত নেই। হ্যাঁ। সো দেয়ারফর সিএ নিয়ে যদি 100 বারও কথা হয়, আমার তো মনে হয় না এখানে কোনো গন্ডগোল আছে বলে। আর রইলো বাকি আমাদের ওপেন প্রমিসের কথা। ভারতীয় জনতা পার্টি যে কটা প্রমিস করেছে, যে কটা ইলেকশন ম্যানিফেস্টোতে যে কটা প্রমিস করেছে, আমি সারা দেশ জুড়ে বলছি, আর্টিকেল 356 আমরা সরিয়েছি, মহিলাদের মুসলমান মহিলাদের ট্রিপল তালাক আমরা সরিয়েছি, এরকম অসংখ্য, বলতে বলতে দেশ শেষ হয়ে যাবে। বিজেপি কথা দিয়ে কথা রাখে না, এটা অতি বড় শত্রু বলবার জন্য বলতে পারে, কিন্তু জনতা এটা মানে না। দুটো টার্ম হয়ে গেল সিএ ঠিকই। নিয়ে এটা বেকার একটা, আজকে এটা তোলা হচ্ছে। আনফরচুনেটলি এটা জুই না, না, তুমি শতরূপাদি, আমি শুধু একা কথা বলে গেলে তো হবে না। শতরূপাদি, একদম আমি আপনার সঙ্গে অনেকটাই একমত, শুধু কয়েকটা বিষয় ছাড়া। দুটো টার্ম প্রায় শেষ হয়ে আসছে, আমি একটু শুনতে পারি। দুটো টার্ম প্রায় শেষ হয়ে আসছে, এখনো পর্যন্ত বিদেশ থেকে কালো টাকা আসার কথা ছিল, সেসব এখনো আসেনি। না, না, আশা করি আসছে দিন আসবে, যখন তখন আসবে, সেগুলো ভবিষ্যতে সে প্রসঙ্গগুলো তুলবো। 75% সুমনদা কিছু বলতে চাইছেন এই প্রসঙ্গে, সুমনদার বক্তব্য শুনবো, কারণ সুমনদার কাছে আমার জানার রয়েছে। সুমনদা, এইটা কি বাধ্যকতা ছিল? আমি জানতে চাইবো শুভেন্দু অধিকারীর কি বাধ্যকতার জায়গা থেকে আজ শুভেন্দু অধিকারী এই বক্তব্য, সিএ প্রসঙ্গ তাকে তুলতে হলো? আমি জানতে চাইবো, প্লিজ একটু অপেক্ষা করুন সুমনদা, ব্রেকের পর সঙ্গে থাকুন। SRMB रियल स्टील है स्मूथ और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम? मेरा नहीं, SRMB रियल एच स्टील का। খবর এই মুহূর্তে নিবেদন করছে पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी। प्रथम पुरस्कार 2.5 कोटी ग्यारंटी। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा।
गेम में चैंपियन जैसी पकड़। वही एसआरएमबी टीएमटी। বেশ কিছু প্রসঙ্গের মধ্যে অবশ্যই আমাদের যে প্রসঙ্গ ছিল তা হলো নবদ্বীপে, সেখানে মতুয়াদের সভা, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা, সেখানে চলে এলো সিএ প্রসঙ্গ। কেন? সুমনদা রয়েছেন আমার সঙ্গে অপর স্টুডিও থেকে। সুমনদা, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে কেন এটা কি কোনো বাধ্যকতার জায়গা থেকে সিএ কথাটা বলতেই হচ্ছে? কারণ এর আগে তো আমরা দেখেছি 2021-এর পর পিকনিক পলিটিক্স, আমাদের রাজ্যে পিকনিক পলিটিক্স, পিকনিক করছেন, কেউ কেউ সরে যাচ্ছেন, কেউ কেউ বেসুরো হয়ে পড়ছেন। তাই কি আবার একটা ভোটের আগে নতুন করে সেই বাধ্যকতার জায়গা থেকে সিএ প্রসঙ্গটাকে টানতে হলো রাজ্যের বিরোধী দলনেতাকে? অতনু, আমি একটু বলতে চাই, আমার কিন্তু মনে হয় যে অন্য 3 দলের মুখপাত্র না বিজেপির মুখপাত্র শতরূপাদিকে অকারণে আক্রমণ করছেন। শতরূপাদি যা বললেন না, আইডিয়াল। উনি বলে দিয়েছেন যে যখন জনতা চায় তখন বিজেপির নেতারা সিএ এর কথা বলে। উনি বলে দিয়েছেন যে মানুষকে তো আশ্বাস দিতে হয়। মানে শতরূপাদির বক্তৃতাটা শুনতে শুনতে না আমার প্রায় মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তৃতা মনে পড়ছিল। সবই বললেন অথচ কেউ কিছু বুঝতে পারলো না। এবং জুইদি যে পয়েন্টারটা ধরলেন, যদি আরটু স্ট্রেচ করতেন বা তুমি যেটা বললে, দেখো শুভেন্দু অধিকারীর পাশে মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ছিলেন। একবারও তার কাছে কেউ জিজ্ঞেস করেছে, ভাই আদানিদের যে তাজপুর বন্দরটা করার কথা ছিল কি হলো? আদানিদের কাছে আর টাকা পয়সা আছে? এইসব নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। জনতা যা চায় সেটাই যে শুভেন্দু অধিকারীকে মাঝে মাঝে বলতে হয়। আগে উনি ক্যালেন্ডার দিয়ে বলছিলেন, এখন দল বকেছে, সুকান্তবাবু বকেছে, দিলীপ ঘোষ ধমকেছে, উনি এখন আর ক্যালেন্ডার দিয়ে বলেন না। উনি বলেন যে এগুলো হবে, কবে হবে কেউ জানে না। ঠিক আছে? সো মানে আমার মনে হয় এরপরে আর মানে শতরূপাদিকে আক্রমণ বা বিজেপির কাছে সিএ নিয়ে প্রশ্ন করাটা না, মানে একটু ওই নির্মলা সীতারামনকে কোন 7 লাখ টাকায় খরচা ছাড় হয়েছে সেটা জিজ্ঞেস করার মতো হয়ে যাবে। এটা জিজ্ঞেস করাটা কোনো অর্থহীন। এটা শতরূপাদি বলে দিয়েছেন, যখন শুভেন্দু অধিকারীর সামনে মানুষ স্লোগান দেয় উনি সিএ এর কথা বলেন, যখন ওনাকে যা স্লোগান দেয় উনি সেই অনুযায়ী উত্তর দেন। মানে উনি পাবলিকের দ্বারা চালিত হন না, উনি পাবলিকের দ্বারা চালিত হন না সেটা আমি জানি না। আমার ধারণা পাঠান এবং আমি একটু শেষ করি পাঠান এবং আদানি পরপর দুটো ধাক্কা সামলাতে বিজেপির এখন এত অন্য কাজ আছে যে এইসব সিএ নিয়ে পরে ভাববে। ঠিক আছে? পাঠান এবং আদানি দুটো বড় ধাক্কা, তো সেগুলো আগে সামলাক। কেউ কেউ পাঠান দেখতে চলে যাবেন, আর মানে শুভেন্দু তো বলেইছেন যে উনি সংখ্যালঘু ভোট টানতে ব্যস্ত, হয়তো দেখা যাবে এরপর উনি কাশ্মীর ফাইলসটা পাঠান দেখতে বলছেন। আর সিএটিএ নিয়ে আলোচনা করার একদমই কোনো দরকার নেই। শান্তনু ঠাকুরকে কেউ জিজ্ঞেস করতে পারে, ভাই তাজপুরে বন্দরটা হবে, আদানিদের সম্পর্কে ওনার কি ধারণা? উত্তর দিয়ে একটু আমি, সুমনদা এত সুন্দর ভাষায় আমাকে বকুনি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনি হ্যাবিচুয়ালি আমার কথাগুলো সুন্দর করে টুইস্ট করে দিলেন। আপনি তো বললেন মানুষ সামনে যা চায় শুভেন্দু অধিকারী তাই বলেন। শুভেন্দু অধিকারী কথা ব্যক্তিগতভাবে কিছু বলি না, স্বভাবত বলি না। আমি শুধু বলেছি জনসভায় যে নেতা বক্তব্য দেয় তার মানে গুড পলিটিশিয়ান, মানুষ যা চায় সেই অনুযায়ী আমাদের কথাবার্তার মধ্যে কেটার করতে হয়। তাই বলে আমরা একবারও বলিনি, যেটা জুই বলার চেষ্টা করছে, যে আমরা মানুষকে বোকা বানানোর চেষ্টা করি। বিজেপি সব সময় করে। একটু যদি ভদ্রতার সাথে আমাকে আমার কথাটা বলতে দাও। ওদের রাজনীতি আমরা দেখে অভ্যস্ত। এটা ওদের এটা অত্যন্ত খারাপ অভ্যাস। ওরা নিজেরা আরো টপিক রয়েছে, যদি প্লিজ আরো টপিক রয়েছে। আপনি তো বলেছেন আরো টপিক রয়েছে, যেটা ভালো লাইট মুডে হচ্ছিল অ্যাজ ইউজুয়াল এটা নষ্ট করলে আমি আবারও সুমনদা, আপনি অনেক সিনিয়র, অসংখ্য ধন্যবাদ আমাকে একটু টোকা মারার জন্য এবং এত সুন্দর ভাষায় টোকা মারার। আরো একটি প্রসঙ্গ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বারবার রাজ্য বলে আসছে যে কেন্দ্র তাদের বরাদ্দের বকেয়া এখনো পর্যন্ত দিচ্ছে না, তার জন্য কাজ থমকে গেছে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে। ঠিক সেখানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি এসে অভিযোগ করছেন যে বরাদ্দের টাকা ব্যবহার না করে ফেলে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। অবশ্য নবান্ন সূত্রে দাবি কেন্দ্রের পাঠানো কোনো টাকাই কার্যত পড়ে নেই। দেখুন কি দাবি করেছিলেন স্মৃতি ইরানি। এখনো 26,000 লাখ টাকা পড়ে আছে
কেন মহিলাদের আর বাচ্চাদের জন্য যে টাকাটা মোদী সরকার পাঠাচ্ছে ওটা বাংলার সরকার খরচা করছে না, এই জবাবটা বাংলার সরকারকে দিতে হবে। 100 দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস, একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়ার অভিযোগে সরব রাজ্য। বারবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। এবার পাল্টা রাজ্যের বিরুদ্ধে সরব মোদী সরকারের মন্ত্রী। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগ, রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরে পড়ে রয়েছে 260 কোটি টাকা। কেন্দ্রের পাঠানো এই টাকা এখনো খরচ করতে পারেনি রাজ্য। এখনো 26,000 লাখ টাকা পড়ে আছে। কেন মহিলাদের আর বাচ্চাদের জন্য যে টাকাটা মোদী সরকার পাঠাচ্ছে ওটা বাংলার সরকার খরচা করছে না, এই জবাবটা বাংলার সরকারকে দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি অবশ্য খারিজ করে দেওয়া হয়েছে নবান্ন সূত্রে। সূত্রের খবর, গত মে মাসে একটি নির্দেশিকা জারি করে নবান্ন, যাতে বলা হয় কেন্দ্রীয় বরাদ্দের টাকা কোনোভাবেই ফেলে রাখা যাবে না। নবান্ন সূত্রের দাবি, কেন্দ্রের পাঠানো কোনো টাকাই কার্যত পড়ে নেই। কিছু ক্ষেত্রে রাজ্যে প্রকল্প কার্যকর হতে দেরি হওয়ায় কেন্দ্র থেকে টাকা আসতেও দেরি হয়েছে। এর জেরে সংশ্লিষ্ট প্রকল্পের টাকা খরচ করতে সময় লাগছে। যেমন নারী ও শিশু কল্যাণ দপ্তরের বেশ কিছু প্রকল্পের কাজ সম্প্রতি শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে আবার কেন্দ্রীয় বরাদ্দই দেরিতে এসেছে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা সবে পাঠিয়েছে কেন্দ্র। টাকা দেরি করে আসায় খরচ করতে সময় লাগছে। নবান্ন সূত্রে দাবি, একাধিক প্রকল্পে তো টাকাই পাঠায়নি কেন্দ্র। যেমন আবাস, 8,200 কোটি টাকা মঞ্জুর করলেও এখনো টাকা পাঠায়নি কেন্দ্র। 100 দিনেও 6,000 কোটি টাকা আটকে রেখেছে। নবান্নের প্রশ্ন, টাকা না পাঠালে খরচ হবে কি করে? প্রথমে উনি পরিষ্কার করে বলুক 260 কোটি টাকা কিসের বাকি। বাচ্চা যে ভাত খাবে সেই চালটাও সময় মতো তারা পাঠান না। উনি যদি চালের হিসেবটাও যদি দিতে পারেন তাহলে এই 260 কোটি টাকার হিসেবটা আমরা দেব। স্মৃতি ইরানি সম্পূর্ণভাবে কথা এবং সংখ্যার জাগলারি করছেন। তিনি অত্যন্ত একটি সস্তা রাজনীতি করেছেন। কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছেই। এই বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন স্মৃতি ইরানি। নিউজ 18 বাংলা। লিপিকাদির কাছে আমি জানতে চাইবো, লিপিকাদি একই প্রশ্ন অবশ্য আমার পরবর্তীতে প্রদীপদার কাছেও থাকবে, যে কেন্দ্র রাজ্য সঠিক সমন্বয়ে তাতে কিছু প্রকল্প, যে প্রকল্পের টাকা, যাবতীয় টাকা আমরা দেশের সব মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকায় কিছু মানুষ যারা কিছু পাচ্ছেন না তাদের কিছুটা অন্তত সরকারি সাহায্য করার জন্য এই প্রকল্পগুলো, সেই প্রকল্পের কিছু টাকা দেবে কেন্দ্র, কিছু টাকা রাজ্য। রাজ্য বারবার বলে আসছে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র বলছে টাকা দিচ্ছি, পড়ে রয়েছে। মানেটা কি? মানে আমার কোনো দোষ নেই, দোষ ওদের। উনি বলছেন আমাদের কোনো দোষ নেই, দোষ এদের। পরিষেবা হোক না হোক, আসলে কি একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপিয়ে ভোটের অঙ্ক কষছে? এই প্রসঙ্গে বলতে গেলে না মানে ওই রাত কাবার হয়ে যাবে। প্রথমত বলি যে কেন্দ্র রাজ্য সম্পর্ক এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, মানে সারাক্ষণ এদের কথার জাগলারি, মারামারি, এ ওকে অভিযোগ, ও ওকে অভিযোগ, এ কন্টিনিউয়াস চলছে। এই রকম কেন্দ্র রাজ্য সম্পর্ক আমরা দেখিনি এর আগে। দ্বিতীয়ত আরেকটা কথা আমি স্মৃতি ইরানিজির কথার সূত্র ধরে বললাম যে উনি একটা জিনিস ভুল বলেছেন, যে টাকা খরচা হয়নি নয়, টাকা এক খাতের টাকা অন্য খাতে খরচা হচ্ছে। এবং যেটা আমরা দেখলাম, মিড ডে মিলের টাকা চলে গেল আবাস, এই বকটুইতে চলে গেল। আবাসের টাকা ঠিকঠাক মতন খরচা হলো না। একজনের টাকা আজকে এই টাকা কি করে যায়? আজকে নিজে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুরে দাঁড়িয়ে বলেছেন, হোসেন উদ্দিন যার তার নামে টাকা আসছে, তিনি বলেছেন আমার বাড়ি আছে, আমার টাকা লাগবে না। এই জিনিস আমরা দেখছি। 100 দিনের টাকা শুনছি, মমতা ব্যানার্জি বারবার করে বলছেন 100 দিনের টাকা আমরা পাইনি, আমরা পাইনি, আমরা পাইনি। এবার মানুষ কি করে বুঝবে? ওরা বলছে আমরা দিয়ে দিয়েছি, এরা বলছে আমরা পাইনি, আবার আমরা এখানে দেখছি এক খাতের টাকা অন্য খাতে চলে যাচ্ছে, অন্য জায়গায় ব্যবহার হচ্ছে। তো এটা কি মানুষকে, এটা কি ইলিউশন? একটা মানুষকে আই ওয়াশ করা হচ্ছে, ঠিক সাধারণ জনগণকে প্রদীপদা আই ওয়াশ করা হচ্ছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। বিজেপি শাসিত কেন্দ্র সরকার টাকা দেয়নি, আর তৃণমূল শাসিত রাজ্য সরকার টাকা ব্যবহার করেনি, এই বলে বিজেপি আর তৃণমূলের মধ্যেই বিষয়টা রাখার চেষ্টা হচ্ছে। একদমই তাই। প্রথম কথা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার। তৃণমূলের সঙ্গে আমাদের এখানে লড়াই থাকতে পারে,
বিজেপির সঙ্গে আমাদের অন্য কোনো জায়গায় লড়াই থাকতে পারে, কিন্তু রাজ্যের নিজস্ব দেয় যে অর্থ কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমার তো প্রশ্ন অন্য জায়গায়। একের পর এক বিজেপি নেতাদের অভিযোগ ছিল, রিপোর্টে পাওয়া গেছে, অডিট রিপোর্টে, যে এই খাতের টাকা ওই খাতে গেছে, এই টাকা তছরূপ হয়েছে, এই টাকা নয়ছয় হয়েছে। কই তার বেলা তো কোনো রকম একটা লোককে ধরে এনে সেই ফান্ডের টাকা বন্ধ করে দেওয়ার কথা তো বলা হচ্ছে না। উল্টে এই কথাটা বলা হচ্ছে যে 26,000 কোটি টাকা খরচা করতে পারেনি, এই কথাটা বলা হলো সিগনিফিকেন্ট। আমি তো বলবো এই টাকাটা ভালো হয়েছে খরচা করতে পারেনি, এই টাকাটা তো খরচা হতো না, এই টাকাটা মেলা খেলা জলসায় চলে যেত। আসলে প্রকৃতপক্ষে গরিব মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ইকোনমিকটা যে জায়গায় গেছে, দেখবেন সেই পুরনো জিনিস ফিরে 70 সালের মতো অবস্থা। এখন পাবলিকের কাছে লিকুইড ক্যাশ নেই, এবং নেই বলেই এই ধরনের জনকল্যাণমূলক এই খাতের টাকাগুলো কিন্তু গরিব অংশের মানুষ গ্রহণ করছে। এই জায়গাটায় কিন্তু অস্বীকার করা যাবে না। ইকোনমিক্সের কথা বললাম আমি আজকে। নিশ্চয়ই সুমনদা বলবেন। সাধারণ মানুষ ভুগছে এদের লড়াইতে, কেন্দ্র রাজ্যের লড়াইতে। কেন্দ্রে টাকা দেওয়া উচিত। আমরা যে বছর ক্ষমতা থেকে চলে গেছিলাম তখনও কিন্তু আমরা বলেছিলাম, সূর্য মিশ্র বিরোধী দলনেতা নিশ্চয়ই মনে রাখবেন। আমরা দেখেছি সিপিএম এর সময়, যখন সিপিএম এই রাজ্যের ক্ষমতায় ছিলেন, তারাও বারবার দাবি করতেন যে সেন্ট্রাল ফান্ড দিচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি বারণ করতেন দিতে। সরকার যে ফান্ড দিচ্ছেন না, এটা ঘটনাও ছিল, এবং কংগ্রেস ফান্ড দিত না, সিপিএম এই নিয়ে আন্দোলন করতো। এটা বহু বছর পুরনো ঘটনা, সবাই জানে। আমার বক্তব্য সেটা না। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে স্মৃতি ইরানি বলছেন যে কথা, যে খরচ করতে পারেননি উনি, যে মানরেগাতে যে টাকা কমিয়ে দেওয়া হলো, যেটা বাজেট ছিল 2022-23-এ 73,000 কোটি টাকা, সেটা 2023-24-এ বরাদ্দ হলো 60,000 কোটি টাকা, সেটা নিয়ে একটা বক্তব্য উনি রাখলেন না। গরিব মানুষ যারা 100 দিনের কাজ করেন, যারা কি করে টাকাগুলো পাবে, তার কোনো বক্তব্য নেই। আজকে সড়ক যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, ডিউ রয়েছে, বন্ধ করা হয়নি, ডিউ রয়েছে। আজকে মিড ডে মিলের টাকা ডিউ আছে, সেটা নিয়ে একটা কথাও বলছেন না। আজকে বলছেন যে সব কথাগুলো আবাস যোজনার যদি 1/3 সেন্ট্রাল গভর্নমেন্ট, 3/4 সেন্ট্রাল গভর্নমেন্ট দেন, তাহলে 1/3 রাজ্য সরকারও দেন, 40% রাজ্য সরকার দেন, 60% সেন্ট্রাল গভর্নমেন্ট দেন। তো আজকে যারা বলছেন যে খরচ করতে পারিনি, আজকে এত ডিলে ফান্ড হচ্ছে, টাকা সময় মতো আসছে না, দেরি করে দিচ্ছেন, তারপরে টাইম লিমিট দিয়ে দিচ্ছেন যে এর মধ্যেই খরচ করতে হবে। তো এই সমস্ত করে বাংলাকে বিব্রত করে বাংলার মানুষকে পেটে মারার যে কৌশল বিজেপি পরোক্ষভাবে অপমান করছেন বাংলার মানুষকে, এটা তাদের ব্যক্তিগত ফান্ড নয়, বিজেপির ফান্ড নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড। যে ফান্ডটা স্টেট থেকে কালেক্ট করা হয়, আমাদের রাজ্য থেকে ট্যাক্স নিয়ে সেই ফান্ডটাই মানুষকে ফেরত দেওয়া হয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড। অতনু, তুমি যে প্রথমে দুজনকে জিজ্ঞেস করে, যে দুজন পার্টির প্রতিনিধি, তারা মানে আমার ছোটবেলা থেকে আমি শুনে আসি সবকিছুই কেন্দ্রীয় চক্রান্ত এবং রাজ্যের কোনো দোষ নেই। এবং আমি বরাবরই বলে আসি টিভিতে যে মাননীয় হচ্ছে সিপিএম এর আদর্শ ছাত্রী, সে সেই লেগেসিটা বজায় রেখেছে যে সবকিছু কেন্দ্রের দোষ। এবার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে মনে রাখতে হবে যে আজকে স্মৃতি যে কথাটা বলেছে, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি যে কথাটা বলেছে, ও খুব স্পেসিফিক একটা নাম্বার দিয়েছে যে এই টাকাটাও যে হ্যাঁ এক্স্যাক্টলি, আমি আর সেটা রিপিট করছি, তুমি অলরেডি বলেছো বলে, যেহেতু এই টাকাটা একটা জায়গায় উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের জন্য এসেছে, সেই টাকাটাই খরচা করে, দিস ইজ জাস্ট ওয়ান ডিপার্টমেন্টের ও কথা বলছে, সেই টাকাটাই খরচা করে উঠতে পারেনি, তাহলে আবার ওরা বলছে যে এই টাকা দেয়নি, ওই টাকা দেয়নি। দিস ইজ দি অ্যাকিউজেশন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার তার উল্টে যেটা শশীদি বললেন মিড ডে মিলের কথা, আমার তো মনে হয় না শশীদির বা তৃণমূলের কাউর কোনো নৈতিক অধিকার আছে মিড ডে মিল নিয়ে কোনো কথা বলার। সব ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমি ঘোরাচ্ছি না, না শতরবাদী একটা জায়গা থেকে প্রসঙ্গ, আপনি শশীবাজার কথা বললেন, অন্য প্রসঙ্গে চলে গেছেন, শশীবাজার বলছেন আসল জায়গা থেকে। এক্স্যাক্টলি, আমি এক সেকেন্ড, আমি জাস্ট একটা লাইন বলে দিই, তারপর সুমনদা বলবেন। আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের যেখানে যেখানে মনে হয়েছে যে হিসেব দেওয়া হোক, আমরা সেখানে ফান্ড বন্ধ করেছি। হিসেব দেওয়া যেই হয়ে যাবে, হিসেব অ্যাকসেপ্ট করবে, অডিট হবে, আবার ফান্ড রিলিজ হবে। তো এইটা কিন্তু আমাদের তরফ থেকে। আর স্পেশালি আরেকটা লাইন, সরি অতনু, আমি টাইম নিয়ে নিচ্ছি বেশি, আমাদের ফাইন্যান্স মন্ত্রী, অর্থমন্ত্রী কিন্তু পরিষ্কার বলেছে বহু বরাদ্দ টাকা বেঙ্গল খরচাই করে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষকে তারা বরাদ্দ দিতেই চাইছে না। সময় একেবারে কম। আমি একটা লাইন অ্যাড করব, শশী পাজা তো রাজ্যের নারী সুরক্ষা, নারী কল্যাণ মন্ত্রী, তিনি যদি আজকে তার ডিটেলস চান, যে স্মৃতি ইরানি বলছেন যে 260 কোটি টাকা খরচ করা হয়নি, তার ডিটেলস দিতে বলছেন, তো আপনারা ডিটেলস দিন। ডিটেলস দিচ্ছেন না কেন? ডিটেলস প্রকাশিত করুন, ডিটেলস প্রকাশিত করুন। আমরা তো বলছি আপনারা ডিটেলস দিন। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে সুমনদা। কিছুক্ষণ আগে যে প্রসঙ্গে কথা হচ্ছিল যে
মানুষ যা চান, সামনের মানুষ যা চান, স্টেজ থেকে সেই বক্তব্যই পেশ করেন নেতারা। স্মৃতি ইরানির ক্ষেত্রেও কি তাই? না, তো কেন্দ্রীয় মন্ত্রী দেখুন, কিউকি সাস ভি কবি বহু থি, মানে স্মৃতি যতদিন না মন্ত্রী তার চাইতে বেশি দিন সিরিয়ালে অভিনয় করেছেন। ফলে স্মৃতিরা সবসময় আক্রমণ করছেন। সুমন দা, এটা কি আপনার সাজে? আমি তো তথ্য দিয়ে কথা বলছি। স্মৃতি ইরানি আজ অব্দি জবাব দেননি যে ওনার মেয়ের গোয়ার পানশালা নিয়ে যে অভিযোগটা উঠেছে সেটা কতটা সত্যি। কংগ্রেস সেটা নিয়ে সবচেয়ে বেশি হইচই করে। এবারে লেটস কাম টু দ্য পয়েন্ট, বিজেপি কিভাবে প্রায়োরিটাইজ করে। যেহেতু মাননীয় বিজেপির মুখপাত্র শতরূপাদি বাজেট বক্তৃতার কথা বলেছেন, বিজেপির যদি প্রায়োরিটাইজ মানে করাটা পলিটিসাইজ না, মানে পলিটিক্যাল ভ্যান্ডেটা অনুযায়ী না হতো, তাহলে কেউ কর্ণাটকে ইরিগেশনের জন্য 5,200 কোটি টাকা দেয় না। কর্ণাটকে ইলেকশন আছে বলে 5,200 কোটি টাকা। স্মৃতি ইরানি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন সামনে আছে বলে 260 কোটি টাকার কথা বলেছেন। নাও কামিং ব্যাক টু দ্য মানে সেন্টার স্টেট রিলেশনশিপ, যেটা সিপিএম তুলে ধরেছেন। শতরূপাদিকে আমি ওই জন্যই কিউকি সাসভি কবি বহুতির কথাটা তুললাম, যে উনি একবার বা স্মৃতি ইরানিও একবার যখন মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক কি কি চিঠি পাঠাতেন, কি কি অভিযোগ করতেন, কেন্দ্রের কি কি পাচ্ছি না বলতেন, একবার দেখে নিলে বুঝতে পারবেন যে কেন্দ্রে কে থাকলে কি অভিযোগ আসে আর সে রাজ্যে চলে গেলে কি অভিযোগ আসে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। অ্যান্ড কামিং ব্যাক টু দ্য লেফটের ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কেউ কাউকে টাকা দিচ্ছে না ভাই, আমাদের জনগণের করের টাকা তুমি দিচ্ছ। ফলে আমি মানে মাঝে মাঝে বিজেপি নেতারা বলেন হিসেব দিক তারপর আমি দেব, মানে তোমাদের প্যানেলে বসেও অতনু বলেছেন, আরে ওটা তার ব্যক্তিগত অ্যাকাউন্টের টাকা নয়, জনগণের করের টাকা। এবং এ বিষয়ে সবচেয়ে ভালো কথা বলেন এবং তামিলনাড়ুর অর্থমন্ত্রী অধিকার রয়েছে। জনগণকে তো হিসাব সেন্ট্রাল গভর্নমেন্ট কি দিতে হয়? ঠিক তাই, জনগণেরও সেই হিসেব চাওয়ার অধিকার রয়েছে, আর হিসেব যদি না মেলে তাহলে ভোট দেওয়ার অধিকার রয়েছে। এবার প্রশ্ন, ভোট সিকিউর হচ্ছে তো? যে প্রশ্ন বারবার তোলা হচ্ছে, স্বচ্ছ এবং সুরক্ষিত নিরাপদভাবে ভোট দেওয়া যাবে তো? এ প্রশ্ন বারবার উঠবে। সে প্রসঙ্গে না হয় গেলাম না আমরা, কিন্তু আমরা শুধু এটুকু জানি যে মানুষের অধিকার রয়েছে জানার, এবং মানুষের অধিকার রয়েছে যদি ঠিক মতো না জানতে পারেন, অপচয় যদি হয় বোঝেন, তাহলে ভোট দেওয়ার। আপাতত এখানেই শেষ করছি, ধন্যবাদ।